কিভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত করবে এবার লালবাজারে গুন্ডা দমন শাখার। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি কালীঘাট থেকে। একদিকে অনুভব আমাদের সঙ্গে রয়েছে, অন্যদিকে মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছে। অনুভবের সঙ্গে কথা বলার আগে মধুকল্পিতা, তোমার কাছে জানবো এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি রয়েছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু এই কালীঘাটের বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং আজ আবারও তার শারীরিক পরীক্ষা করা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো তনয়া, গতকাল আমরা যে ছবিটা দেখেছি, যে ছবি সামনে আসার পর রীতিমতো বলা যেতেই পারে যে আটকে উঠেছে রাজ্যবাসী। কেননা যে ছবি দেখা যাচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার কপালে যেখানে লেগেছে, যেখানে চোট পেয়েছেন তিনি, সেখান থেকে রক্ত যে গড়িয়ে পড়া, সেই গড়িয়ে পড়ার ছবিটা একেবারে স্পষ্ট। এবং সেই ছবিটা এসএসকেএম অর্থাৎ যে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেই এসএসকেএম বেডে শোয়ানোর পরেও এই ছবিটাই কিন্তু দেখা গিয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যে কালীঘাটের বাড়ি, গতকাল ঠিক যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, সেই বাড়ি থেকে এসএসকেএম এর দূরত্ব ঠিক কতটা হতে পারে? তনয়া, তুমিও একাধিকবার এই বাড়িতে এসেছো, তুমিও এখান থেকে একাধিকবার রিপোর্টিং করেছো। এখান থেকে সোজা এই রাস্তা যদি ধরে নেওয়া যায়, এই রাস্তা ধরার পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে এসএসকেএম এর দূরত্ব খুব বেশি হলে সেটা হতে পারে 10 মিনিট। আমি অনেকটা বেশি সময় ধরে নিলাম। কেন বেশি সময় ধরে নিলাম? থাকো মধুকল্পিতা, নজর রাখো প্রতি মুহূর্তে মুখ্যমন্ত্রী বলে কথা, তার শারীরিক অবস্থা কি রয়েছে না রয়েছে সমস্তটাই জানানোটা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। তুমি আমাদের সঙ্গে থাকো। অনুপম আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, ইতিমধ্যে লালবাজারের তৎপরতা নজর পড়েছে, বিশেষ টিমও গঠন করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আরো বিস্তারিত জানো এই বিষয়ে? দেখো, তোমায় জানিয়ে রাখি, এই গোটা স্টেটমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে যখন পৌঁছান 7:30টার পর, সেই সময় সম্ভবত তিনিই বলেছিলেন যে তার মনে হয়েছে পেছন থেকে কেউ ধাক্কা দিয়েছে। তার উপর নির্ভর করে একটা স্টেটমেন্ট এসছে এবং আরও একটি স্টেটমেন্ট এসএসকেএম হাসপাতালের তরফে দেওয়া হচ্ছে, যদিও অফিসিয়ালি নয়, এবং সেই স্টেটমেন্টে পরিবর্তন করা হচ্ছে বলে আপাতত আমাদের কাছে খবর। অর্থাৎ রাত্রেবেলা যে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল ডিরেক্টরের তরফে, সেই স্টেটমেন্টের পর আজকে সকালবেলা আর একটা স্টেটমেন্ট আসছে। যদিও আবারও বলছি, এই স্টেটমেন্ট অফিসিয়ালি এখনও কোনো স্টেটমেন্ট তারা দেননি। এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হচ্ছে যে ধাক্কা মারার কথা বলা হচ্ছিল, সেই ধাক্কা মারা হয়নি পেছন থেকে, সেই ধাক্কা অনুভব করা। তোমাকে একটু বিরত করবার চেষ্টা করবো। এসএসকেএম বলছে ধাক্কা মারা হয়নি, যে কারণের জন্য স্টেটমেন্ট বদলানোর ভাবনা চিন্তা করা হচ্ছে। কিন্তু কাজরি বন্দ্যোপাধ্যায়, তারই তো পরিবারের সদস্য, তিনি তো বলছেন যে পেছন থেকে ধাক্কা মারার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়েছেন। একদমই তাই, এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল হাসপাতালে যারা চিকিৎসকরা ছিলেন তাদেরকে তিনি বলেছেন যে তিনি অনুভব করেছেন যে পেছন থেকে কেউ ধাক্কা দিয়েছে। কিন্তু কে ধাক্কা দিল, কেন ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পেছনে কারণ কি, আদৌ পেছনে কেউ ছিলেন কি না, এই সবটাই কিন্তু এখনও পর্যন্ত তদন্তের বিষয়। এবং লালবাজারের তরফে যে টিম তৈরি করা হয়েছে, সেই টিম আজকে আসবে, তারা কথা বলবেন এবং তারা বোঝার চেষ্টা করবেন যে মুখ্যমন্ত্রী যে অভিজ্ঞতার কথা বলছেন, সেই মুহূর্তে যেই সময় তার সাথে এই ঘটনাটি ঘটেছে, সেই সময় পেছনে কেউ থাকার কোনো সম্ভাবনা থাকছে কিনা। কারণ হাই সিকিউরিটি জোন, চিফ মিনিস্টার হাউস, সেখানে উইদাউট পারমিশনে কেউ ভেতরে প্রবেশ করতে পারেন না। যারা ভেতরে থাকেন তারা হয় মুখ্যমন্ত্রীর পরিচিত অথবা মুখ্যমন্ত্রীর পরিবারের কোনো সদস্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে কারা পেছন থেকে ধাক্কা মারলো, এই প্রশ্নটা যখন উঠছে, তখন আরও একটা স্টেটমেন্টের কথা আমাদের কাছে আসছে এবং সেই স্টেটমেন্টে বলা হচ্ছে ধাক্কা পেছন থেকে দেওয়া হয়নি। এখন আগের স্টেটমেন্ট এবং পরের স্টেটমেন্টের মধ্যে কোথায় কি পরিবর্তন হবে সেটা যত বেলা গড়াবে তত স্পষ্ট হবে। তবে আজকে লালবাজারের একটা টিম আসার কথা রয়েছে বলে আপাতত পুলিশ সূত্রে খবর, যারা গোটা বিষয়টি তদন্ত করবে। এবার মুখ্যমন্ত্রীর যে শারীরিক অবস্থা, তার গোটা বিষয়টা জানিয়ে রাখি। গতকাল সারা রাত মুখ্যমন্ত্রীকে দুজন নার্স দেখেছেন, একজন চিকিৎসককে স্ট্যান্ড বাই রাখা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর শরীরে যে ব্লাড গ্রুপ রয়েছে, সেই ব্লাড গ্রুপ আগে থেকে রিজার্ভ করে রাখা রয়েছে। কারণ অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, সেক্ষেত্রে যদি রক্তের প্রয়োজন হয়, সেই রক্ত আগে থেকে রাখা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে শারীরিক অবস্থা বেশ কিছুটা স্থিতিশীল। কারণ গতকালই আমরা দেখেছিলাম যে তিনি যখন হাসপাতালে গিয়েছেন প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, তারপর তার সেন্স ছিল, তাকে নিয়ে আবার চিকিৎসকরা তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন, এরপর গাড়িতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরে আসেন। আপাতত স্থিতিশীল রয়েছে, তবে যে ব্যথা অনুভব করছিলেন সেই ব্যথাটা এখনও রয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন আপাতত বেশ কয়েকটা দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতেই থাকতে হবে, তাকে রেস্টে থাকতে হবে। নির্বাচন রয়েছে, সব কিছুর উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরবর্তী পদক্ষেপ জানাবেন যে তিনি নির্বাচনের প্রচারে বেরোবেন কিনা। তবে আপাতত কয়েকটা দিন
বাড়িতেই থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনই নির্দেশ দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। একেবারে তাই, তোমরা আমাদের সঙ্গে থাকো, কারণ প্রতি মুহূর্তে সেই খবরগুলি আমরা তুলে ধরছি দর্শক বন্ধুদের সামনে। তবে তারই সঙ্গে সঙ্গে যেমনটা অনুপম আমাদেরকে জানালো, অত্যন্ত চাঞ্চল্যকর একটা বিষয়, অর্থাৎ যেখানে বলা হচ্ছে এসএসকেএমের অধিকর্তা তারা বলছেন যে মূলত তাকে পেছন থেকে ধাক্কা মারা হয়েছে। কাজরি বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন পেছন থেকে ধাক্কা মারা হয়েছে বলে শুনেছি। অন্যদিকে আজ সকালে যেমনটা অনুপম এই খবর ব্রেক করলো যে স্টেটমেন্ট হয়তো বদল করা হতে পারে, মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা মারা হয়নি। আরও একবার জানাই, মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা মারা হয়নি, কিন্তু স্টেটমেন্টে কেন এরকম বদল করা হচ্ছে? সূত্র মারফত যদিও এমনটা খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রীকে নাকি পেছন থেকে ধাক্কা মারা হয়নি। আর এই নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানবার চেষ্টা করি অনুপমের কাছে আমি একটু কথা বলবো। অনুপম, কিছুক্ষণ আগেই তুমি এই বিষয়টা বলছিলে যে স্টেটমেন্ট হয়তো বদল হতে পারে, মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারা হয়নি, কিন্তু কেন এই বদলটা কেন? দেখো, এই বদলটা হচ্ছে একটাই কারণে, কোথাও একটা টেকনিক্যাল ফল্ট হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন 7:30 হাসপাতালে পৌঁছলেন, তারপর তাকে জিজ্ঞেস করা হলো কিভাবে তার মাথা ফাটলো। প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পারছিলাম যে তিনি বাইরের ঘর থেকে ভেতরের ঘরে যাচ্ছিলেন, কারণ 5:45 মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে প্রবেশ করেছিলেন। তিনি বালিগঞ্জে গিয়েছিলেন, সুব্রত মুখোপাধ্যায় প্রাক্তন রাজ্যের মন্ত্রী তার একটি মূর্তি উন্মোচন করবেন, সেই অনুষ্ঠান থেকে 5:45 তিনি বাড়ি ফিরে আসেন। এরপর তিনি বাড়ির ভেতরে হাঁটাচলা করেন, তারপর তিনি বাইরের ঘর থেকে ভেতরের ঘরে যাচ্ছিলেন। সেই সময় তার ডান দিকের পাটা স্লিপ করে যায়, ঘরের মধ্যে রাখা একটা শোকেসে তার মাথায় আঘাত লাগে, কপাল ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়। এখানেই চিকিৎসকরা জানতে চাইছিলেন যে এই যে মাথায় আঘাত লাগলেন, তিনি কি অনুভব করেছেন পেছন থেকে কেউ ধাক্কা দিয়েছে? এরপর হাসপাতালের তরফে যে স্টেটমেন্ট আসে রাত্রেবেলা, সেই স্টেটমেন্টে আলো চাঞ্চল্য ছড়িয়ে যায় যে মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, হাই সিকিউরিটি জোন তার বাড়িতে, কোন ব্যক্তি ছিলেন যিনি পেছন থেকে ধাক্কা দিলেন? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করেছেন যে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে? দুটো বিষয় খুব টেকনিক্যালি দেখতে হবে। এক হচ্ছে ধাক্কা দেওয়া হয়েছে, এটা একটা বিষয়, আর অনুভব করেছেন যে তিনি ধাক্কা পেয়েছেন, এই দুটো বিষয়ের মধ্যে একটা কনফিউশন ছিল। রাতে যে স্টেটমেন্ট হাসপাতালের তরফে দেওয়া হয়েছে, সেই স্টেটমেন্টে আবারও বলছি ধাক্কা দেওয়া হয়েছে এটা বলা হয়েছে, কিন্তু যে স্টেটমেন্ট এই মুহূর্তে আমাদের কাছে আরেকবার আসছে, সেই স্টেটমেন্টে বলা হচ্ছে ধাক্কা দেওয়া হয়নি, তিনি অনুভব করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, অনুভব করা ধাক্কা দেওয়ার মধ্যে দুটো পার্থক্য রয়েছে। যদি তিনি অনুভব করেন যে হ্যাঁ কেউ তার পেছনে দাঁড়িয়েছিলেন, সেই সময় তাকে ফলো করছিলেন বা তাকে ধাক্কা মেরেছেন, তিনি অনুভব করেছেন, নাকি তার প্রেশার ফল্ট করেছেন, তার সুগার নেই ঠিকই কিন্তু প্রেশার ছিল, সেই প্রেশার সেই মুহূর্তে ফল্ট করেছে, নাকি তার পা স্লিপ করে গেছে, এই একাধিক বিষয় যখন উঠে আসছে, তখন হাসপাতালেরই মমতা বন্দ্যোপাধ্যায় যে হাসপাতালে ভর্তি ছিলেন, সেই হাসপাতালের স্টেটমেন্টেই চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানেই বলা হচ্ছে যে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। আবার সেই হাসপাতালে আপাতত তোমাদেরকে ধন্যবাদ জানাই, তার কারণ একটাই যে চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে আসছে, একদিকে বয়ান পাল্টানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে বলা হচ্ছে যে স্টেটমেন্ট প্রথমে এসএসকেএমের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই স্টেটমেন্টে কিন্তু কাজরি বন্দ্যোপাধ্যায় তারই পরিবারের সদস্য ভাতৃবধূ তিনি এই স্টেটমেন্ট দিয়েছেন। সুতরাং এখানে কার্যত বেশ কয়েকটা চাঞ্চল্যকর প্রশ্ন উঠে আসছে। যদিও ইতিমধ্যেই লালবাজারে তৎপরতা নজরে পড়েছে গুন্ডা দমন শাখার আধিকারিকরা, তারা কিন্তু এই গোটা বিষয় তদন্ত করবেন। আর মুখ্যমন্ত্রীর এই আঘাত পাওয়া, গুরুতর জখম হওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে এবং তার নিরাপত্তা সুনিশ্চিত করা, আদৌ তিনি নিরাপদ কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি এবং আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনুন। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি, উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল, আছে, আগামী দিনে থাকবে। একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি। এরই পাশাপাশি আরও একবার আপনাদেরকে আমরা কাজরি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বরং শোনাই, যে কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি তো পরিবারের সদস্য, তিনি হয়তো আরো ভালোভাবে জানতে পারবেন যে গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল। একবার তার বক্তব্য আরও একবার শোনাই আপনাদের। কি করে হয়েছে একটা ধাক্কা লেগেছে, এটা আমি শোনা যাচ্ছে। কি করে হয়েছে একটা ধাক্কা লেগেছে, এটা আমি শোনা যাচ্ছে।